এরা হলো স্পাম তিমি, পৃথিবীর অন্যতম শক্তিশালী সামুদ্রিক শিকারী। বিশাল পাথরের মতো দেহ নিয়ে সমুদ্রের বুকে ভেসে থাকা এই প্রাণীগুলিকে দেখে শান্ত মনে হতে পারে, কিন্তু এর শান্ত চেহারার আড়ালেই লুকিয়ে আছে গভীর সমুদ্রের এক ভয়ঙ্কর শিকারী। সমুদ্রের সবচেয়ে বড় তিমি অবশ্য স্পাম তিমি নয়, সেই রেকর্ড রয়েছে নীল তিমির কাছে। কিন্তু সবচেয়ে বড় হওয়া আর সবচেয়ে ভয়ঙ্কর হওয়া দুটো এক জিনিস নয়। এমনকি সমুদ্রের আরেক শীর্ষ শিকারী অর্কাও পূর্ণবয়স্ক স্পাম তিমির সঙ্গে সহজে লড়াই করতে চায় না, কারণ স্পাম তিমির শক্তি শুধু তার বিশাল দেহে নয়, তার বুদ্ধি, কৌশল আর অসাধারণ শিকার করার ক্ষমতাতেও। পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা বিচরণ করে এবং এমন গভীরতায় ডুব দিতে পারে যেখানে সাধারণ কোনো বায়ুশাসী প্রাণীর টিকে থাকাই প্রায় অসম্ভব। আর যখন একটি স্পাম তিমি শিকারে নামে, তখন তার শক্তিশালী ইকোলোকেশন সমুদ্রের অন্ধকার ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের প্রাণীরা যেন হঠাৎ নীরব হয়ে যায়, কারণ কেউই চায় না সেই শব্দ তরঙ্গের মাধ্যমে তার অবস্থান ধরা পড়ুক। কিন্তু কি এমন ক্ষমতা আছে এই তিমির যে সমুদ্রের অন্য শীর্ষ শিকারীরাও তাকে এড়িয়ে চলে? আর কিভাবে বাতাসে শ্বাস নেওয়া একটি স্তন্যপায়ী প্রাণী সমুদ্রের অতল অন্ধকারে নেমে শিকার করতে পারে? এর উত্তরটা জানলে স্পাম তিমিকে আপনি আর কখনোই সাধারণ একটি তিমি ভাববেন না। এই প্রাণীদের সমুদ্র জয়ের রহস্য বুঝতে হলে আগে তাদের বিশাল আকারটা কল্পনা করতে হবে। একটি পূর্ণবয়স্ক পুরুষ স্পাম তিমি প্রায় 18 মিটার লম্বা এবং 50 টন ওজনের হয়ে থাকে, অর্থাৎ কয়েক ডজন গাড়ির ওজন একসঙ্গে করলেও তার কাছাকাছি যাবে না। কিন্তু তাদের সবচেয়ে অবাক করা বিষয় শরীরের আকার নয়, তাদের মস্তিষ্ক। স্পাম তিমির মস্তিষ্ক পৃথিবীর জীবিত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়, যা মানুষের মস্তিষ্কের প্রায় 5 গুণ। এই বিশাল মস্তিষ্ক তারা ঠিক কিভাবে কাজে লাগায় তার সবটা বিজ্ঞানীরাও আজও জানতে পারেনি। তবে এটুকু নিশ্চিত, তারা সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ানো শান্ত স্বভাবের তিমি নয়, বরং তারা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী শিকারী। প্রয়োজনে প্রায় 32 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে এই বিশাল প্রাণী। দৈত্যাকার স্কুইড তাদের প্রধান শিকার হলেও তারা শুধু স্কুইডের উপরই নির্ভরশীল নয়। বড় মাছ, গভীর সমুদ্রের হাঙর সহ বিভিন্ন প্রাণীও সুযোগ পেলে তাদের শিকারের তালিকায় চলে আসে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, স্পাম তিমি পৃথিবীর প্রায় সব মহাসাগরেই টিকে থাকতে পারে। বরফে ঢাকা আন্টার্কটিকা থেকে শুরু করে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জল পর্যন্ত, এমনকি সমুদ্রের গভীর অন্ধকার অংশেও তারা নেমে শিকার ধরতে পারে। আর এই গভীর সমুদ্রে টিকে থাকার ক্ষমতাই তাদের অন্য সব তিমির থেকে সত্যিকার অর্থেই আলাদা করে তুলেছে। সমুদ্রের বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী সাধারণত জলের উপরের কয়েকশো ফুটের মধ্যেই থাকতে পারে, যেখানে সূর্যের আলো পৌঁছায়। কিন্তু স্পাম তিমি নিয়মিতই প্রায় 900 মিটারের বেশি গভীরে ডুব দিতে পারে, আর তাদের 3000 মিটারেরও বেশি গভীরতায় নামার রেকর্ডও রয়েছে, যেখানে জলের চাপ এতটাই প্রবল যে সাধারণ কোনো প্রাণীর পক্ষে সেই পরিবেশে টিকে থাকা কার্যত অসম্ভব। এমনকি বিশাল নীল তিমিরও নথিভুক্ত সর্বোচ্চ ডাইভ স্পাম তিমির তুলনায় অনেক কম। তাহলে স্পাম তিমি কিভাবে এমন জায়গায় বেঁচে থাকে যেখানে অন্য কোনো তিমি যাওয়ারই কথা নয়? এর উত্তর লুকিয়ে আছে তাদের শরীরের অসাধারণ গঠনে। গভীর সমুদ্রে বেঁচে থাকার ক্ষেত্রে প্রকৃতিতে একটা বড় সমস্যা রয়েছে। সমুদ্রের উপরে থাকতে হলে আমাদের মতো বায়ুশাসী প্রাণীর ফুসফুস দরকার হয়, কিন্তু যত গভীরে নামবেন জলের চাপ তত বাড়বে এবং ফুসফুসের উপর চাপও তত বেশি বাড়তে থাকবে। তাই গভীর সমুদ্রের প্রাণীদের শরীর সেই চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে। তাদের শরীরের ভেতরের চাপ বাইরের প্রচণ্ড চাপের সঙ্গে ভারসাম্য তৈরি করে। কিন্তু কোনো গভীর সমুদ্রের মাছকে হঠাৎ উপরে তুলে আনলে বিপরীত সমস্যা হয়। শরীরের ভেতরের গ্যাস ও টিস্যু অস্বাভাবিকভাবে প্রসারিত হতে পারে এবং গুরুতর ক্ষতি হতে পারে। স্পাম তিমির শরীর অবশ্য এই সমস্যার জন্য অন্যভাবে তৈরি হয়েছে। গভীরে নামার সময় তাদের পাঁজরের খাঁচা নমনীয়ভাবে সংকুচিত হতে পারে এবং ফুসফুসও চাপে চুপসে যেতে পারে। এই কথাটা শুনলেই হয়তো ভয়ঙ্কর মনে হতে পারে, তবে তাদের শরীর এমনভাবেই গভীর সমুদ্রের চাপ সামলানোর জন্য তৈরি হয়েছে। তবে শুধু ফুসফুস সংকুচিত করলেই হবে না, এতক্ষণ জলের নিচে থাকার জন্য অক্সিজেনও দরকার পড়ে। এখানেই রয়েছে তাদের আরেকটি অসাধারণ ক্ষমতা। তারা তাদের ফুসফুসে বেশি অক্সিজেন জমিয়ে রাখে না, তার বদলে তারা শরীরের রক্ত ও পেশিতে বিপুল পরিমাণ অক্সিজেন সঞ্চয় করে। তাদের পেশিতে থাকা মায়োগ্লোবিন নামের একটি বিশেষ প্রোটিন অক্সিজেন ধরে রাখে এবং প্রয়োজনের সময় সেটাই কাজে লাগায়। ফলে তারা
দীর্ঘ সময় শ্বাস না নিয়েও গভীর সমুদ্রে থাকতে পারে এবং শরীরের বিভিন্ন কার্যক্রম অনেকটা ধীর করে এক ধরনের লো পাওয়ার মোডে চলে যায়। তবে এই প্রাণীরা চাপ আর অক্সিজেনের সমস্যাকে হার মানালেও সামনে আসে আরও বড় একটি বিপদ, কারণ এবার তারা নেমে গেছে এমন এক জগতে যেখানে চারপাশে প্রায় সম্পূর্ণ অন্ধকার। কি আছে সামনে আর কোন প্রাণী তাদের শিকার করতে পারে কিছুই চোখে দেখা সম্ভব নয়। এমন সময় তারা এক সুপার পাওয়ারকে কাজে লাগায়, যাকে বলে ইকো লোকেশন। কিন্তু এই বিষয়টি জানার আগে এত গভীরে স্পাম তিমিরা কেন যায় সেটা সম্পর্কে জানা দরকার। এর কারণ সমুদ্রের অতল অন্ধকারে লুকিয়ে আছে বিশাল এক খাদ্য ভাণ্ডার, দৈত্যাকার স্কুইডরা। এরা এমন এক প্রাণী যাদের কাছে পৌঁছানো বেশিরভাগ শিকারীর পক্ষেই অসম্ভব, যাদের আকার 10 থেকে 12 মিটার আর যাদের শক্তিশালী সুর ও ধারালো হুকের মতো গঠন অন্য যে কোনো শিকারীর জন্য ভয়ঙ্কর। সেখানে তাদের মোকাবিলা করতেই এই স্পাম তিমিরা গভীর সমুদ্রে শিকারে যায়। কিন্তু সমস্যা হলো এই অতল অন্ধকারে চোখে দেখা প্রায় অসম্ভব। চারপাশে যখন একেবারে আলো নেই তখন 50 টনের এই প্রাণীর পক্ষে শিকার খুঁজে বের করা সহজ নয়। আর এখানেই স্পাম তিমির সবচেয়ে অসাধারণ অস্ত্রটি কাজে আসে, যা হলো ইকো লোকেশন। তাদের মাথার ভেতরে রয়েছে বিশাল একটি বিশেষ অঙ্গ, যাকে বলা হয় স্পারমাসিটি অর্গান। এতে থাকা বিশেষ ধরনের তেল ও টিস্যু শব্দকে তৈরি, নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট দিকে পাঠাতে সাহায্য করে। শিকার করার সময় স্পাম তিমি একের পর এক শক্তিশালী ক্লিক তৈরি করে। এই শব্দ জলের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এবং কোনো প্রাণীর শরীরে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে আবার তিমির কাছে ফিরে আসে। সেই প্রতিধ্বনি বিশ্লেষণ করে তিমি বুঝতে পারে সামনে শিকারটি কোথায়, কতটা বড় এবং কিভাবে নড়াচড়া করছে। ফলে গভীর সমুদ্রের সম্পূর্ণ অন্ধকারেও একটি স্কুইড যতই নিখুঁতভাবে লুকিয়ে থাকুক, স্পাম তিমির কাছে তার অবস্থান গোপন রাখা প্রায় অসম্ভব। অন্ধকারে চোখ তাকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু স্পাম তিমির ইকোলোকেশন থেকে পালানো প্রায় অসম্ভব। কোনো স্পাম তিমি যদি আপনার আশেপাশের সমুদ্রে ঢুকে পড়ে, তাহলে আপনি কোথায় আছেন সেটা হয়তো চোখে দেখার আগেই শব্দের মাধ্যমেই সে বুঝে ফেলবে। কিন্তু তাদের এই শক্তিশালী ইকোলোকেশন শুধু শিকারকে খুঁজে বের করতেই নয়, বিজ্ঞানীদের ধারণা অত্যন্ত শক্তিশালী ও নির্দিষ্ট দিকের শব্দ তরঙ্গ ব্যবহার করে তারা শিকারকে সাময়িকভাবে হতবিহ্বল করে দিতে পারে। অর্থাৎ শব্দই তাদের অস্ত্র আর সমুদ্রের জল সেই অস্ত্রের পথ। তবে শিকার সবসময় এত সহজ হয় না। দৈত্যাকার ও কলোসাল স্কুইডও ভয়ঙ্কর প্রাণী। তাদের সুরে থাকা শক্তিশালী সাকার এবং হুকের মতো গঠন স্পাম তিমির শরীরেও গভীর ক্ষত তৈরি করতে পারে। সমুদ্রের অতল অন্ধকারে এই লড়াই সরাসরি কেউ দেখেনি, কিন্তু তিমিদের শরীরে সেই যুদ্ধের প্রমাণ পাওয়া গেছে। অনেক স্পাম তিমির মাথা ও শরীরে বিশাল গোলাকার দাগ দেখা গিয়েছে, যেগুলি স্কুইডের সাকার ও হুকের আঘাতের চিহ্ন। আবার তাদের পাকস্থলিতেও পাওয়া গেছে অসংখ্য স্কুইডের শক্ত ঠোঁট, কারণ স্কুইডের নরম শরীর হজম হয়ে গেলেও এই ঠোঁট সহজে হজম হয় না। কোনো কোনো তিমির শরীর থেকে হাজার হাজার এমন ঠোঁটও উদ্ধার করা হয়েছে। অর্থাৎ দৈত্যাকার স্কুইড যতই ভয়ঙ্কর হোক, এই যুদ্ধে সাধারণত স্পাম তিমি এগিয়ে থাকে। যে প্রাণীকে একসময় সমুদ্রযাত্রীদের কল্পকাহিনীতে গভীর সমুদ্রের দানব হিসেবে ভাবা হতো, সেই দৈত্যাকার স্কুইডই বাস্তবে স্পাম তিমির শিকারে পরিণত হয়। আর এখানেই স্পাম তিমির আসল ভয়ঙ্কর দিকটা সামনে আসে। শুধু তার আকার নয়, তার বুদ্ধিও। গভীর সমুদ্রে শিকার করার সময় তারা সাধারণত একাই অভিযান চালায়, কিন্তু বিপদ এলে তাদের সামাজিক আচরণ আরও চমকে দেওয়ার মতো। কোনো দলের উপর আক্রমণ আশঙ্কা থাকলে পূর্ণবয়স্ক তিমিগুলি একসঙ্গে বৃত্ত তৈরি করে, মাথাগুলি ভেতরের দিকে এবং বিশাল লেজগুলি বাইরের দিকে দিয়ে রাখে, আর মাঝখানে থাকে তাদের বাচ্চারা। ফলে শিকারীর সামনে তৈরি হয় বিশাল এক জীবন্ত প্রতিরক্ষা প্রাচীর। এমনকি অর্কার মতো শক্তিশালী শিকারীও এমন প্রতিরোধকে সহজে চ্যালেঞ্জ করতে চায় না। তবে কয়েক কোটি বছর ধরে সমুদ্রের অন্যান্য সব প্রাণীরাও তাদের থেকে বেঁচে ফেরার উপায়ও খুঁজে বের করেছেন। যেমন স্কুইড হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারে, দ্রুত পালাতে পারে, কালি ছুটতে পারে কিংবা গভীর সমুদ্রে লুকিয়ে থাকতে পারে। এসব যেন এক দীর্ঘ বিবর্তনীয় অস্ত্র প্রতিযোগিতার অংশ, কারণ অন্ধকারের মধ্যে তাদের সবচেয়ে বড় ভয় কোনো আলো নয়, বরং স্পাম তিমির সেই শক্তিশালী শব্দ তরঙ্গ। এমনকি অন্যান্য গভীর সমুদ্রের তিমিও স্পাম তিমির শিকারের শব্দ এড়িয়ে চলার জন্য তাদের নিজেদের ডাইভিং ও শব্দ ব্যবহারের ধরন পরিবর্তন করেছে। এবং অর্কার মতো বুদ্ধিমান শিকারীরাও পূর্ণবয়স্ক পুরুষ স্পাম তিমির
শক্তিশালী শব্দ শুনলে কখনো কখনো নিজেদের শব্দ কমিয়ে দেয়, যাতে সহজে শনাক্ত না হতে পারে। স্পাম তিমি শিকার শুরু করলে আশেপাশের সমুদ্র যেন হঠাৎ নীরব হয়ে যায়, কারণ সেই অন্ধকার জগতে শব্দ মানেই অবস্থান প্রকাশ করা। প্রকৃতিতে সাধারণত সব কিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে। দ্রুত হলে অনেক সময় ছোট হতে হবে, বিশাল হতে গেলে ধীর হতে হবে, কিন্তু স্পাম তিমি যেন সেই নিয়মের অনেকটাই ভেঙে ফেলেছে। তারা বিশাল, প্রয়োজনে দ্রুত, গভীর সমুদ্রে ডুব দিতে সক্ষম এবং একই সঙ্গে অত্যন্ত বুদ্ধিমান। তাই চাঁদের আলোয় কোনো স্পাম তিমিকে যদি নিঃশব্দে জলের উপর ভেসে থাকতে দেখেন, তাহলে শান্ত একটি বিশাল প্রাণী মনে হতে পারে, কিন্তু সমুদ্রের নিচে তাদের আসল পরিচয় সম্পূর্ণ ভিন্ন। তার জন্য অন্ধকার কোনো ভয়ের জায়গা নয়, বরং সেটাই তার শিকারের রাজ্য। আর সেই কারণেই গোটা সমুদ্র যেন এই প্রাণীটিকে মনে রাখে, কারণ স্পাম তিমি শুধু বড় এবং শক্তিশালী নয়, সে এমন এক শিকারী যে অন্ধকারের মধ্যেও আপনাকে খুঁজে বের করতে পারে। এত কিছু জানার পর আপনার কি মনে হয়, স্পাম তিমি কি সত্যিই গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।